এবং গাজীপুর জেলায় উনি দায়িত্ব পালন করেছেন। ওনার যে স্বচ্ছতার সাথে এবং তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করে, এবং তারপরে পরিশেষে তো বড় দায়িত্বে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন, দেশের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। আমি দেখতাম যে তৃণমূলের নেতাকর্মীর প্রতি ওনার যে অগাধ আস্থা, এবং উনি সবসময় বলতেন যে এই দলকে বাঁচিয়ে রাখবে বিএনপি, তৃণমূলের কর্মীরা। এবং সেটাই কিন্তু এই 1/11-এ পরবর্তীতে এবং আজকে এই লম্বা সময়, এই 16 বছরতে বিএনপির উপর যে স্টিম রুলার চলেছে, সেটা কিন্তু ওনার কথাটাই প্রমাণ করে দিয়েছে। জি, নিশ্চয়ই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি প্রয়াত ব্রিগেডিয়ার হান্নান শাহকে, আপনার বাবাকে। নিশ্চয়ই তার আত্মা হয়তো বা এখন যদি কোনো কারণে বুঝতে পারে, আমি জানি না, নির্বাচন না হলে রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তারা উল্লেখ করেছেন। তো সেই অবস্থায় আসলে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কি একটু বিশ্লেষণ করবেন কিনা? আচ্ছা, দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপির রাজনৈতিক অবস্থান, এটি কিন্তু আমাদের একটু পিছিয়ে যেতে হবে। বিএনপি যে দল, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71-এ মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, স্বাধীনতা ঘোষণা দিলেন। এবং কোন অবস্থায় দিলেন? উনি কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব? না, উনি তখন একজন সামরিক কর্মকর্তা, মেজর। ওনার একটা স্বাধীনতা ঘোষণা দেওয়া আর একজন রাজনীতিবিদের স্বাধীনতা ঘোষণা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। কেননা উনি একটি শৃঙ্খল, একটি বাহিনীর, একটি নিয়মতান্ত্রিক, একটি আর্মি যে অর্গানাইজেশন, সেখান থেকে উনি রিভল্ট বললেন, আই রিভল্ট। এবং এইখানে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, সরাসরি সবার আগে ওনাকে কিন্তু ফায়ারিং স্কোয়াডে ওনার মৃত্যুদণ্ড হতো। এবং ওনার পরিবার পরিজনকে উনি পুরোপুরি বিপদের মুখে রেখে উনি এই ঘোষণাটা দিয়েছেন। দেশ স্বাধীন হলো 1975 সনে আপনার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের জনগণ নিয়ে আসলো রাষ্ট্র ক্ষমতায়। গণতন্ত্র ছিল কুক্ষিগত, বাকশালের একদলীয় শাসনতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? আমাদের এই পার্টি প্রধান। তো কাজেই আমি কথাটা বলার কারণ হলো যে বিএনপি সবসময় প্রতিটি দেশের প্রতিটি ক্রাইসিস মোমেন্ট, সেটা আপনি 71 সনে আমাদের দলের প্রধান, এবং তারপরে 75 সনে সিপাহী জনতার বিপ্লব, 90-এর আন্দোলনে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা, এবং এখন আপনার যে 24-এর যে আন্দোলনে, সেখানে বিএনপির ভূমিকা সবসময় জনগণের পাশে। কখনো জনগণকে অন্ধকারে রেখে আতাত করে কোনো রকম সিদ্ধান্ত বিএনপি নেয়নি। এখন আমাদের 5ই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এখানে আমি খুব গভীরভাবে, গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যারা নাকি বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ছাত্র জনতা এবং সারা দেশের মানুষ এবং সকল ধর্ম বর্ণের মানুষ সবাই রাজপথে ছিল, বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিস্টকে সরিয়েছে। সেখানে আমাদের 5ই আগস্টের এসেন্সটা বুঝতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটা ধীরে ধীরে আসলো 9 দফা, এবং সর্বশেষ শেষের দিকে আসলো 1 দফা, সেটা কি? গণতন্ত্র। এখন আমি মাঠের কর্মী হিসাবে আমি গণতন্ত্র খুব সোজা কথা বুঝি, যে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট আছে, সেরকম সরকার। এবং এই গণতন্ত্রের কথায় এই সারা দেশের মানুষ এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিস্টরা বাদে। তো সেখানে বর্তমানে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি। সংস্কার করতে হবে, আমূলে পাল্টে দিতে হবে, সংবিধান পাল্টাতে হবে, কারো কারো বিচার করতে হবে, এরকম বিভিন্ন। তাছাড়া নির্বাচন শুরু করা যাবে না, নির্বাচন হবে না, যেখানে কিন্তু নির্বাচন কমিশন বলছে তারা রেডি। এবং আমরা জানি যে যখন নাকি 5ই আগস্টের যে পট পরিবর্তন হলো, তখন দেশের সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তারাও কিন্তু বর্তমানে যে আন্তর্জাতিক সরকারকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। তো সার্বিক যে পরিস্থিতি, সেখানে অতি দ্রুত ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচন, জাতীয় নির্বাচনে যাওয়া দরকার, খুব জরুরি। কেননা যখন নাকি আপনি জবাবদিহিমূলক একটি সরকার আসবে, আমরা এখন বর্তমানে যে অব্যবস্থা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দ্রুত কাটিয়ে ওঠা যাবে। অর্থনৈতিক যে অচলাবস্থা দেখতে পাচ্ছি, সেটাও কাটবে। কেননা যে যাই বলুক, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কোনোভাবেই একটি অন্তর্বর্তীকালীন স্থানীয় নির্বাচনের কথা যারা বলছেন, তার সাথে আপনাদের
মতপার্থক্য কেন, মানে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে এই মতপার্থক্য হচ্ছে কেন? দেখুন, আমি এই যে স্থানীয় নির্বাচনের ব্যাপারে সেখানে কিন্তু আমি একটা গভীর ষড়যন্ত্রের আলামত পাচ্ছি। কিভাবে? কেননা দেখুন, স্থানীয় নির্বাচনটা এখন হবে, এটা কোনো মার্কা ভিত্তিক হবে না। বিভিন্ন এলাকাতে এটা আপনি উপজেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, ফ্যাসিস্ট সরকারের যে নেতাকর্মী যারা লুকিয়ে আছে তারা কিন্তু এই নির্বাচনকে উপলক্ষ করে তারা মাঠে আসা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে। তাদের কাছে আছে অগাধ টাকা, এবং দুঃখজনকভাবে হলেও আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি কোনো দল তাদের নিজেদের দল ভারী করবার জন্য এই ফ্যাসিস্টদেরকে বিভিন্ন রকম আশ্রয় প্রশ্রয় দিতে চাচ্ছে, রাজনৈতিকভাবে তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে। এই স্থানীয় নির্বাচন কিন্তু সেটা তাদেরকে একটা সুবর্ণ সুযোগ করে যাবে। এবং এই স্থানীয় নির্বাচন আরেকটি কারণে কোনোভাবেই এখন এই স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না, জাতীয় নির্বাচন দিতে হবে। কেন? এই স্থানীয় নির্বাচনের যে চেয়ারম্যান হবে উপজেলার, যে ইউনিয়ন চেয়ারম্যান হবে, তারা তো সরকারের কোনো পলিসি মেকিংয়ে, সরকার পরিবর্তনে বা সরকারের পলিসিতে কোনো রকমের চেঞ্জে কোনো রকমের ভূমিকা রাখতে পারবে না। প্রথমে সংসদ নির্বাচনটা হলে যখন নাকি সরাসরি জনগণের ম্যান্ডেটে একটা দল আসবে, সেই দল তারা নির্ধারণ করবে পলিসি, যে আমরা যে 5ই আগস্টের যে স্পিরিটটাকে আমরা আমলে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাচ্ছি, সেই আলোকে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপির অবস্থান পরিষ্কার। এই ফ্যাসি সরকারের সময় যে রাজনীতিবিদ, যে আমলা, যে পুলিশের আপনার সদস্য, যারা জড়িত, প্রত্যেকের বিচার হবে, কেউ ছাড় পাবে না। এই ব্যাপারে কিন্তু বিএনপির কোনো আপোষ নেই। কাজে অমুকের আপনার ফাঁসি দিতে হবে, আপনি ফাঁসি কীভাবে দিবেন? ফাঁসি দিতে মানে আপনি বিচার করেই ফেলছেন। দেশের সরকার আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটার উপর তো আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে, সংবিধানের উপর শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন, তার মানেটা কি? এই সংবিধানের কাঠামোর মধ্যে কিন্তু এখনোই অন্তর্বর্তীকালীন সরকারটা আপনার কাজ করে যাচ্ছে। যখনই এটার ব্যত্যয় ঘটবে, এটা বিশাল বিপর্যয় হবে। জি, নিশ্চয়ই। আমরা এবং সংবিধান নিয়ে যে ছুড়ে ফেলার কথা সেটা উল্লেখ করেছেন আপনি। মিস্টার হান্নানের বক্তব্যের প্রেক্ষিতে এই যে কতগুলি অবস্থান এখন তৈরি হচ্ছে, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, স্থানীয় নির্বাচন, সংবিধানকে কবর দেওয়া, আপনি কীভাবে দেখছেন? প্রথমে একটা কথা বলে নেই, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাধারণত ভাই বলি। হ্যাঁ, সেদিক থেকে তার বাবাকেও আমরা যদি বলি হান্নান ভাই, তার মৃত্যুটা আমাদেরকে দেখায় যে গণতন্ত্রহীন দেশে কেউই সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। ওই মর্গান ফ্রিম্যান, খুব বিখ্যাত তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনের শেষ চাওয়াটা কী বলুন তো, আপনি তো জীবনে অনেক দেখেছেন। সে বলছেন আর অভিযোগে তাকে মামলায় অভিযুক্ত হতে দেখি, কিংবা এর আগে কাউকে মুরগি চুরির অভিযোগে অভিযুক্ত হতে দেখেছি, ময়লার মানে ট্রাকে আগুন দেওয়ার অভিযুক্ত হতে দেখেছি। সেই সিস্টেমটা কি এখনও চলবে? এখান থেকে আমরা বেরিয়ে আসবো না? এটুকু বলে আমি পরের জায়গাটায় আসি। আমরা একদিকে যেমন জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের বিতর্কটা দেখছি, মনে পড়ে যায় ঠিক একই অবস্থা গত 15 বছর আমরা এরকম শুনেছিলাম যে একটার বিকল্প আর একটা তৈরি করা। আপনি তো বিতর্ক করেন, বিতর্কের সময় কিছু জিনিস সাজিয়ে দেওয়া হয়, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আসলে বিজ্ঞান আবার আশীর্বাদ কেন হবে, অভিশাপ হবে কেন? বিজ্ঞান তো হচ্ছে জীবন এবং জগৎকে জানা। হ্যাঁ, কিন্তু এরকম একটা বিতর্কের পরিবেশ তৈরি করা ওরাও তৈরি করছে। আপনারা উন্নয়ন চান না গণতন্ত্র চান? আপনারা অধিক উন্নয়ন এবং অল্প গণতন্ত্র, এরকম একটা জায়গায় আমাদেরকে ফেলে দিয়েছিল। ফলে উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে, আর গণতন্ত্র না থাকার কারণে স্বেচ্ছাচারিতা হয়েছে। এখনও তারা বলে আপনারা কি সংস্কার চান না নির্বাচন চান? আপনারা কি স্থানীয় সরকার নির্বাচন চান না জাতীয় নির্বাচন চান? আপনারা কি বিচার চান না নির্বাচন চান? আসলে এই সমস্ত কথাগুলো বলে মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আর আমাদের এটা খুবই অন্যায়। 100 মতন মানুষ মৃত্যুবরণ করেছে আর আহত হয়েছে হাজার হাজার। মানে এক দলের অভ্যন্তরে নির্বাচন করতে গিয়ে অন্য কোনো পার্টি ছিল না। আর এখন যদি এই সময় 5 ধাপের নির্বাচন করতে গিয়ে যে ঘটনা ঘটবে, আর যে মব এক ধরনের ভায়োলেন্সের জায়গায় চলে গেছে, ফলে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করা যাবে। ফলে যারা এই যেমন স্থানীয় নির্বাচনটা সামনে নিয়ে আসছেন, তারা কিসের জন্য নিয়ে আসছেন এটা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা মনে করি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দুটো কাজ করতে হবে। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যাওয়ার একটা গণতান্ত্রিক পথ রচনা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যাবেন কিভাবে? আর একটা কি অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাবেন, নাকি নির্বাচনের মধ্যে দিয়ে যাবেন? 69-এর গণ অভ্যুত্থানের পরেই নির্বাচন হয়েছিল।
90-এর গণঅভ্যুত্থানের পরেই নির্বাচন হয়েছিল, কারণ অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, কিন্তু রাষ্ট্র তো পরিচালিত হয়েছে নিয়ম দিয়ে। সেই নিয়মটা তৈরি হবে কোথায়? নির্বাচন মাধ্যমে যে আইনসভা হবে, আইনসভায় তো আইন তৈরি হবে। ফলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তার আইনগত বৈধতা দেবেন কোথা থেকে? তার জন্য একটা পার্লামেন্ট লাগবে। এই পার্লামেন্ট যত দেরি হবে তত দীর্ঘদিনের পুঞ্জীভূত বোঝাগুলো চাপতে থাকবে। ফলে যত দ্রুত সম্ভব নির্বাচন করে দিয়ে একটা আইনসঙ্গতভাবে এই সরকারের ক্ষমতাটাকে আমরা বিধিবদ্ধ করে নিতে পারি, সে কারণে এটা একটু দরকার। 2 হচ্ছে জবাবদিহিতা শুধু দেশের অভ্যন্তরে নয়, আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে সমঝোতা এবং চুক্তি করতে চাই তারাও তো একটা জবাবদিহিমূলক সরকার চাইবে, সেটা একটা দিক। আর তৃতীয়ত হচ্ছে যে এই ধরনের একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবেন তার কিন্তু 5 বছরের একটা মেয়াদ থাকবে, তাকে ওই মেয়াদের মধ্যে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো মেয়াদ নাই, ফলে তিনি আসলে যে কাজ করবেন, যে অর্ডার দেবেন, কর্মচারীরা সেই অর্ডার ফলো করবেন কেন? তারা যদি মনে করেন যে 3 মাস পরে তিনি থাকবেন না, এখন আমি এই কাজ করতে গিয়ে কার বিরাগ ভাজন হব, ফলে তারাও একটা আপাত নিষ্ক্রিয়তার জায়গায় চলে গেছেন। এই জায়গা থেকেও সক্রিয়তার জায়গা আনতে গেলে একটা দায়বদ্ধ সরকার লাগবে, দায়বদ্ধ সরকারের জন্য একটা নির্বাচন লাগবে। এই জন্য আমরা জাতীয় নির্বাচনের কথাটা বলি। কিন্তু আরেকটা বিতর্ক আমাদের সামনে তুলে আনা হয়েছে যে সেকেন্ড রিপাবলিকের কোশ্চেনটা। এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেকেন্ড রিপাবলিকের, এটা সবাই আমরা জানি যে 1789 সালে যখন ফরাসি বিপ্লব হলো, রাজতন্ত্রের বিরুদ্ধে সাম্য, মৈত্রী, স্বাধীনতা স্লোগান দিয়ে তারা রাজতন্ত্র উচ্ছেদ করে ফেললো। কিন্তু রাজতন্ত্র উচ্ছেদ করার পর যে পার্লামেন্টারি ডেমোক্রেসি হবে সেইটার কিন্তু তখনও কাঠামোগুলো তৈরি হয়ে ওঠেনি। ফলে সেখানে একটা ভীষণ অরাজকতা তৈরি হয়েছিল। যে গিলোটিনে হত্যার বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন, দেখা গেল যে ওই ফরাসি বিপ্লবের পরে পরস্পরকে গিলোটিনেই হত্যা করছে। তখন সেটাকে বলছে এটা রেইন অফ টেরর তৈরি হয়ে গেল। এবং এই অবস্থাটা চলেছিল সেই 1789 থেকে প্রায় 1804 সাল পর্যন্ত। এর মধ্যে তারা 1792 সালে ঘোষণা করে ফার্স্ট রিপাবলিক, যে আগে ছিল রাজতন্ত্র, এখন হলো রিপাবলিক। কিন্তু রিপাবলিক পড়ার পরে নেতাদের মানে কোন্দলে যেভাবে মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল ফ্রান্স, সেই সুযোগে আবার কিন্তু নেপোলিয়ন ফিরে এলেন এবং ফ্রান্সে আবার রাজতন্ত্র ফিরে এলো। এই রাজতন্ত্র 1804 থেকে 1848 সাল মতো রাজতন্ত্রের বিরুদ্ধে আবার লড়াই করতে করতে আপনারা জানেন যে 1848 সাল গোটা ইউরোপ তখন গণতন্ত্রের দাবিতে লড়ছে, নানা ধরনের লড়াই হচ্ছে। এই যে 8 তারিখে আমরা যে বিশ্ব নারী দিবস পালন করলাম, এই নারী দিবসের সূচনাও হয়েছিল তো 1857 সালে সুই কারখানা, সুতা কারখানার নারীদের আন্দোলনে। ইউরোপ, আমেরিকাতে সমস্ত জায়গায় শ্রমিকদের আন্দোলন হচ্ছে, ডেমোক্রেসির জন্য আন্দোলন হচ্ছে, রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সেই সময় ফ্রান্সে তারা আবার সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে যে আমরা রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এসেছিলাম, আমাদের দুর্বলতার কারণে গণতন্ত্র থেকে আবার রাজতন্ত্রে ফিরে এসেছিলাম, আবার আমরা সেকেন্ড রিপাবলিক করে আবার আমরা গণতন্ত্রের দিকে চলে গেলাম। ফ্রান্সে এখন পর্যন্ত 5th রিপাবলিক হয়েছে। এখন এটা কি কপি পেস্ট করে বাংলাদেশে চলবে? বাংলাদেশে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীন করার পরে আমরা সাম্য, মৈত্রী, স্বাধীনতার মতো করে আমরা বলেছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। 52 বছর সেটা করতে পারি নাই, ফলে আমার তো সেই কাজ এখনো অপূর্ণ আছে। আমাকে তো সেই অপূর্ণ কাজের দিকে এগিয়ে যেতে হবে। ফলে আমার এখানে সেকেন্ড রিপাবলিক কেন, বরঞ্চ মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্নকেই পূর্ণ করার সংগ্রামটা ভালো করে করতে হবে, যাতে এই বাংলাদেশে আর বৈষম্যের জন্ম না হয়, এই বাংলাদেশে যেন অগণতান্ত্রিক ব্যবস্থা তৈরি না হয়, এই বাংলাদেশে মানুষের শ্রমে ঘামে অর্জিত সম্পদ কেউ যেন লুট করতে না পারে। দেশের বাইরে এখন সংবিধান পাল্টে ফেলতে হবে, আমাদের এই জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে। আমরা কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান, সেই দেশাত্মবোধক গান গিয়ে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি না, এটা আমাদেরকে উদ্দীপনা জুগিয়েছিল। শুধু 71 সালে জোগায় নেই, 2024-এ জুগিয়েছিল আমাদেরকে। এখন আমাদের জাতীয় সঙ্গীতও পাল্টে ফেলতে হবে। এই কথাগুলো যখন আসে তখন মানুষ মনে করে যে মানুষের আবেগটাকে কি আবার ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে। যে হাজার হাজার মেয়েরা রাস্তায় নেমেছিল, ওই মেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরিয়ে এলো তখনই কিন্তু সবাই বুঝেছে যে মেয়েরা যখন হল থেকে বেরিয়ে এই রাস্তা নেমেছে, এদেরকে রোখার শক্তি আর কারো নেই। হাজার হাজার ছেলেরা মিছিল করে, এটা আমাদের দেশে স্বাভাবিক, কিন্তু মেয়েরাও যখন ভয় উপেক্ষা করে রাস্তায় নামতে পারে, মর্যাদার জন্য লড়তে পারে, গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, কি বারবার জনগণ লড়াই করে প্রতিপক্ষকে পরাজিত করে। কিন্তু পরাজিত করার পরেই আবার যারা বিজয়ী হয় তারা মনে হয় ওই পরাজিতদের সংস্কৃতিটাকে ধারণ করে। যদি এরকম হয় যে ফ্যাসিস্টকে পরাজিত করে আমরাও আবার সেই ফ্যাসিস্ট সংস্কৃতিটা ধারণ করি, কলম ভেঙে দেবো, লিখতে দেবো না, কিংবা আগেই বিচারের আগেই ফাঁসি দিয়ে দেবো, কিংবা সহ্য করা হবে না, গুড়িয়ে দেওয়া হবে, এই ভাষাগুলো কিন্তু ভাষা শুধু শুধু ভাষা না, ভাষা তো একটা সংস্কৃতিও বহন করে। আর ভাষা এবং এই সংস্কৃতি কিন্তু মানুষের চেতনাকে হয় বাড়িয়ে দেয় অথবা চেতনাটাকে ভোঁতা করে দেয়।
আমরা এই ভাষা ব্যবহারের মধ্য দিয়েও কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা বোঝা যায়। সেক্ষেত্রে মনে হয় গণতান্ত্রিক সংস্কৃতির জন্য এটাও একটু দরকার। আমরা আমাদের স্বাধীনতার স্বপ্নটা পূরণ হয়নি, আমাদের 90-এর গণ অভ্যুত্থানের পথেও আমরা এখনও পূরণ করতে পারিনি স্বপ্নটাকে, আর 24-এর স্বপ্ন সেটার জন্য তো আমাদের সংগ্রাম করতে হবে। ফলে আমরা লড়ি না, এই পথেই লড়ি। ফলে আমাদের মনে হয় যে এই জাতীয় না স্থানীয় নির্বাচনে এই বিতর্কে না যাওয়া সবচেয়ে ভালো। 2 নম্বর হচ্ছে সেকেন্ড রিপাবলিকের কথা না বলে ওই যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গড়ে তুলেছিলাম সেটা বাস্তবায়নের সংগ্রামটা করে দরকার আমাদের। জি।